সুপ্রিয় দর্শক, স্বাগত ওয়েসিস এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। অনুসন্ধানী সাংবাদিকতা, সমস্যা, প্রতিবন্ধকতা এবং সম্ভাবনা নিয়ে আজ আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন টিআইবির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। আমাদের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আব্দুস সালাম, আর টিআইবির পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন। আমি তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট সুলতানা কামাল, প্রথমেই আপনার কাছে যাব। আমরা প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং টিআইবি একটি উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগের কারণে অনেক আমরা দেখতে পাচ্ছি নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু বেশ কিছু রিপোর্ট এবং সাংবাদিকতায় এই অনুসন্ধানী রিপোর্টের যে একটি ধারা আছে, এই ধারাটি অব্যাহত আছে। তো আমাকে আপনারা বলবেন যে শফিক শাহীন যেই এবারের যেই ফজলু মিয়ার যে অ্যাওয়ার্ড পেলেন, এই অ্যাওয়ার্ডটা আপনারা কোন বিবেচনায় তাকে মনোনীত করলেন, এ কথা আপনার কাছ থেকে শুনবো। কিন্তু তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেই আলোচিত ফজলু মিয়ার রিপোর্টটি আমরা প্রথমে দেখব, এরপর আপনার কাছ থেকে আমরা জানব। এটি সিনেমার কোনো দৃশ্য নয়। এই দৃশ্য হারিয়ে যাওয়া মায়ের কোলে সন্তান ফিরে পাওয়ার আর মায়ের কাছ থেকে দূরে থাকা সন্তানের। বিনা অপরাধে 23 বছর কারাভোগের পর মাকে ফিরে পেলেন সিলেটের ফজলু মিয়া। বাক ও দৃষ্টি প্রতিবন্ধী ফজলু মিয়ার মা মজিরন বেওয়া ছেলেকে কাছে পেলেও দেখতে পারলেন না তার সন্তানের এখন কি হাল। কথাও বলতে পারলেন না তিনি, শুধু হাত দিয়ে ছুঁয়ে দেখলেন প্রিয় সন্তানকে। আবেগে কথা বলতে পারেননি ফজলু মিয়াও। মা ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। 70-এর দশকে জামালপুরের বাড়ি থেকে নিখোঁজ হন ফজলু। সিলেটের তেতলি ইউনিয়নের নিঃসন্তান সৈয়দ গোলাম মাওলা ফজলুকে লালন পালন করতে থাকেন। মাঝে দু একবার বাড়ির সাথে যোগাযোগ হয় ফজলুর। 1993 সালে কারাগারে যাওয়ার পর আর কোনো খবর পায়নি তার পরিবার। এনটিভিতে ধারাবাহিক প্রতিবেদন প্রচারের পর 15ই অক্টোবর সিলেট কারাগার থেকে মুক্তি পান ফজলু মিয়া। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জামালপুর জেলা প্রশাসনের মাধ্যমে ফজলুর সাথে যোগাযোগ করেন তার মা মজিরন বেওয়া। মুক্তির আনন্দের সাথে সাথে ফজলুর জীবনে যোগ হয় মাকে পাওয়ার আনন্দ। এই বিগত 13, 14, 15 তারিখের পত্র পত্রিকায় এবং টিভিতে যে টক শো দেওয়া হয়েছে, এটা আমরা দেখা ওর ছবি দেখা তখন আমার বললো যে এটি ফজলু, এটি আমাদের ভাগ্নে। 1993 সালের 11ই জুলাই সিলেট আদালতপাড়া থেকে ফজলুকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। তারপর পাগল আইনে তার বিরুদ্ধে প্রতিবেদন দেয়া হয়। সুস্থ বলে ফজলুকে 13 বছর আগে আদালত ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও অভিভাবক না থাকায় ছাড়া পাননি ফজলু। এনটিভিতে প্রতিবেদন প্রচারের পর জিম্মাদার হন ফজলুর বন্ধু কামাল। মুক্তি ও মাকে পাওয়ার আনন্দের পাশাপাশি ফজলুকে যারা পাগল বানিয়ে দীর্ঘ 23 বছর কারাগারে রেখেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান পরিবার সদস্যরা। জি আপা, আমরা দেখলাম। তো আপনি যদি আমাকে এই রিপোর্টের অ্যাওয়ার্ড আপনারা দিয়েছেন, টিআইবি সাংবাদিকতার অনুসন্ধানী অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা কোন বিবেচনায় আপনি এটিকে মনোনীত করলেন? ধন্যবাদ। একটা বিষয় বোধহয় আমাদের নিজেদের কাছে পরিষ্কার করা দরকার যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, তাই না? যেখানে দুর্নীতি, আমরা বলছি যে সামাজিক আন্দোলন একটা গড়ে তোলা দুর্নীতির বিরুদ্ধে, সেটাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কাজ। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেটা বাংলাদেশ চ্যাপ্টার, তারাও সেই কাজটাই করে। আমাদের কাজ করতে করতে যে উপলব্ধিটা হয়েছে সেটা হলো যে আমরা মানবাধিকার নিয়ে যখন চিন্তা করি, মানবাধিকারের বিষয়গুলি যখন দেখি, একেবারে অবধারিতভাবেই দেখা যায় যে মানবাধিকার লঙ্ঘনের পিছনে কিছু দুর্নীতি কিন্তু কাজ করে।
এবং দুর্নীতি যে সবসময় টাকা পয়সার লেনদেন সেটা কিন্তু না। আমরা দুর্নীতিকে সংজ্ঞায়িত করি নিজেদের যে অবস্থান আছে সেটার অপব্যবহার করা, ক্ষমতার অপব্যবহার করা, জবাবদিহিতার অভাব, এবং অন্যায়ভাবে যদি কেউ কিছু করে, যেটা ইম্পিউনিটি কথাটা আমরা যেটা বলি যে আইনের ঊর্ধ্বে থেকে যাওয়ার যে বিষয়টা থাকে, সেটা ব্যক্তিও হতে পারে, সেটা কোনো প্রতিষ্ঠানও হতে পারে, সেটা কোনো রাষ্ট্রীয় যে আমাদের প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটাও হতে পারে, রাষ্ট্রের বাইরের প্রতিষ্ঠান হতে পারে, যেটাকে বলা হয় যে নন স্টেট এজেন্ট, তারাও হতে পারে। তো সেইখানটায় আমরা ফজলুর যে ঘটনা সেটার মধ্যে দেখতে পেয়েছি যে দেখুন, একটা মানুষকে 54 ধারায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। 54 ধারায় গ্রেফতারের কতগুলি নিয়ম আছে? 9টি একদম নির্দিষ্ট শর্ত দেয়া আছে যে এই 9টি শর্তের যে কোনো একটি, কয়েকটি কিংবা সবগুলি যদি তার উপরে প্রযোজ্য হয় তখন কিন্তু পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে নিয়ে যেতে পারে। তো সেখানে মূল কথাটাই হচ্ছে যে এমন কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার করতে পারে যার কাছ থেকে খুব একটা বিপদের আশঙ্কা আছে। হয় সে খুব দুর্ধর্ষ একটা মানুষ, এক থানার থেকে আরেক থানায় পালিয়ে গেছে, কিংবা সে কোনো এমন বিস্ফোরক বহন করছে যেটা সে যে কোনো সময় কারুর উপরে ছুড়ে দিতে পারে, বিপদ করতে পারে, কিংবা কোনো একটা পরিকল্পনা নিয়ে বের হয়েছে যে এখন কাউকে খুন করবে, সেটা পুলিশ আগেই টের পেয়ে গেছে, তখন কিন্তু 54 ধারায় গ্রেফতার করে নিতে পারে। ফজলুকে 54 ধারায় গ্রেফতার করা হলো কেন? এবং গ্রেফতার যদি করাই হলো, করার পরে 54 ধারার আরেকটা যে নিয়ম আছে যে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা, সেটা তাকে করা হলো না কিসের জন্য? একটা মানুষকে গ্রেফতার করে নিয়ে জনসমক্ষের আড়ালে নিয়ে যে তারপরে পুলিশ তার কোনো দায় দায়িত্ব নিল না, এবং একটি মানুষ, একটি জীবন, 23টা বছর কর্মক্ষম সময়, সে যখন তরুণ ছিল, একেবারে তরুণ অবস্থা থেকে সে এখন তো যে চেহারা তাকে দেখা যাচ্ছে, আমি বয়সের কথা জিজ্ঞেস করছিলাম, যদিও আমি যে সংগঠনে ছিলাম সেই সংগঠন থেকে ফজলুর জন্য আমরা মামলাও করেছিলাম, কিন্তু এখন আমার ওর বয়সটা মনে নেই। কিন্তু ফজলুর তো এখন প্রায় বৃদ্ধ অবস্থা, কিন্তু আমি নিশ্চিত যে ফজলুর বয়স কিন্তু এত বেশি না। এতদিন কারাভোগ করে নানা অত্যাচারের মধ্যে থেকে, এবং আমরা তো আরো জানছি যে তাকে বিকৃত মস্তিষ্ক বলে জেলখানার মধ্যে আটকে রাখে। এটাও যে একটা রাষ্ট্রীয় নিয়মের মধ্যে কি বড় একটা অন্যায় রয়ে গেছে, কি বড় একটা অনাচার রয়ে গেছে, যে যারা বিকৃত মস্তিষ্ক তাদেরকেও কিন্তু কারাগারের অন্তরালে রেখে দেওয়া হয়। এবং আমাদের সমাজেরও যদি একটা বিবেচনায় নেই আমরা, যে যেই মানুষগুলি ওকে বলল যে হ্যাঁ আমরা তাকে রাখছি, নিজের করে নিচ্ছি, দত্তক নিচ্ছি, কিংবা নিজের পরিবারের একজন করে নিচ্ছি, তারাও কিন্তু আমরা যখন মামলা চালিয়েছি চলাকালীন সময়ে তাদের যে দায়িত্ব সেটা নেয়নি। এবং শাহিনও বলতে পারবে যে শাহিন যখন অনুসন্ধানী রিপোর্টটাও করতে গেছে, তারা কিন্তু এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলেছে, যার জন্যে ফজলুর কষ্টটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা যেই জন্য এই ধরনের একটা রিপোর্টকে কিংবা প্রতিবেদনকে আমাদের যারা বিজ্ঞ বিচারক তারা গ্রহণ করেছেন এই অর্থে যে এটার পিছনে কিন্তু প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত, যাদের উপরে দায় দায়িত্ব ছিল তাদের অনেক দুর্নীতির রয়ে গেছে, কি বলে, উদাহরণগুলি রয়ে গেছে, প্রমাণগুলি রয়ে গেছে। এবং যেহেতু এই মানুষটা দুর্নীতির কারণে এরকম ভাবে তার মানবাধিকার লঙ্ঘিত হলো, এরকম ভাবে সে একটা বিপদের মধ্যে বাস করতে বাধ্য হলো। ফজলুর যে শারীরিক অবস্থা ছিল সে কিন্তু যে কোনো দিন মরেও যেতে পারত। তবে ফজলুর মায়ের অবস্থাটা চিন্তা করেন, যে একটা মানুষ যিনি কথা বলতে পারেন না, যিনি চোখে দেখতে পান না, সেই মানুষটা তার পুত্র সন্তানের জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছে, যে পুত্র সন্তানকে মানে মার কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়ার মতন একটা অপরাধ, কিন্তু খুব মানে মানবিক দিক থেকে বিবেচনা করলে এটা অত্যন্ত গর্হিত একটা কাজ হয়েছে। এবং সেটা কারা করেছে? রাষ্ট্রীয় বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদেরকে বলা হচ্ছে রক্ষাকারী বাহিনী, তারাই এই অরক্ষার কাজটা এরকম ভাবে করলো। তো সেটা শাহিন এত মনোযোগ দিয়ে করেছে, একটা মানবিক বোধ থেকে করেছে, এবং এটার পিছনে যে দুর্নীতিগুলি কাজ করেছে তার প্রতিবেদনে সেগুলি সে স্পষ্ট করে তুলে ধরেছে। সেই বিবেচনায় আমাদের বিজ্ঞ বিচারকরা তাকে নির্বাচিত করেছে। জি শফিক, আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি তো সরজমিনে এই কাজটি করেছেন এবং অনেক কষ্ট করে অনেক দিন সময় দিয়ে কাজটি করেছেন। যদি একেবারেই সংক্ষেপে আমাকে যদি বলেন যে এই কাজটি এরকম একটি তথ্য আপনি কিভাবে পেলেন, বা এই কাজটির এরকম টেলিভিশনের পর্দায় উঠে আনার নেপথ্যের কাহিনীগুলো একেবারেই সংক্ষেপে।
ধন্যবাদ আপনাকে। বিষয়টি ছিল এরকম যে আমারই একজন কলিগ, তিনি আমার এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী। তো উনি এবং আমি একসাথে চা খাচ্ছিলাম। তো তখন উনি বলল যে আমি জানি না ওনার নামটা প্রকাশ করা ঠিক হবে কিনা, জেলখানারই একজন অতি পরিচিত মুখ আমাদের সবার। 111-এর সময় উনি জেলখানায় দায়িত্ব পালন করেছিলেন, সবার কাছে খুব প্রিয় ব্যক্তিত্ব। তিনি দিদার চৌধুরীকে একটি লিঙ্ক দিয়েছেন যে এরকম সিলেটে একজন আছে। তখন আমরা সিলেট কারাগারে যোগাযোগ করি সিনিয়র জেল সুপার সগির মিয়ার সাথে। তথ্য অধিকার আইনে তিনি আমাদেরকে বলেন যে একটা প্রেয়ার দেওয়ার জন্য, আবেদন করার জন্য। তখন তথ্য অধিকার আইনে আবেদন করার পর ওনার সাথে আমি কথা বলি এবং উনি বলেন যে হ্যাঁ, ফজলু মিয়া নামে একজন ব্যক্তি আছেন যিনি দীর্ঘ প্রায় 23 বছর ধরে সিলেট কারাগার সহ বিভিন্ন কারাগারে আছেন। শুধু তাই নয়, এই ব্যক্তিকে যাতে দীর্ঘদিন কারাগারে বন্দী রাখা যায় সেই ধরনের একটি ষড়যন্ত্র করা হয়েছে যাতে তিনি সহজে বের হতে না পারেন। কারণ একটি হত্যা মামলা হলে অথবা অস্ত্র আইনে মামলা হলে বা ছিনতাইয়ের মামলা হলে যদি সেটা প্রমাণ না হয় তাহলে কিন্তু একজন ব্যক্তি সহজেই বের হয়ে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে ফজলু মিয়া যাতে সহজে বের হয়ে আসতে না পারেন সেজন্য 54 ধারার পাশাপাশি তার উপরে কিন্তু লুনাটিক অ্যাক্ট, যেটা পাগল আইনের যে ধারা আছে, সেই পাগল আইনের ধারাটিও তার উপরে কিন্তু প্রয়োগ করা হয়েছে। তো যখন এই বিষয়টি আমি আমার অফিসে, বিশেষ করে আপনাদের সাথে যখন আমি উপস্থাপন করলাম, এনটিভি কর্তৃপক্ষ আমাকে বলল যে তুমি যাও, গিয়ে দেখো যে আসলে বাস্তব চিত্রটা কি। এবং আমার ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব তখন কাজ করেছিল যে আসলে যেইটুকু আমি শুনেছি সেটার বাস্তবতা কতটা পাবো। এবং যেহেতু জেলখানার অনেক নিয়ম কানুন আছে, ফজলু মিয়াকে আমি দেখতে পাবো কিনা, ফটোগ্রাফি করতে পারবো কিনা, এই ধরনের একটা দোলাচল নিয়ে কিন্তু আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। এবং যখন আমি জেল সুপারের সাথে কথা বলি, তারপরে উনি ফজলু মিয়াকে আমাদের সামনে নিয়ে আসেন আমাদের ওই আবেদনের প্রেক্ষিতে। তখন আমরা কিন্তু এটা আমরা আরো শুনবো আপনার কাছে। তার আগে একটু স্যারের কাছে যাই। স্যার, আপনি তো দীর্ঘদিন যাবত রয়েছেন সাংবাদিকতার শিক্ষক। আমাকে যদি আপনি একটু বলেন যে অনুসন্ধানী সাংবাদিকতার যে সমস্যা, বিশেষ করে আমরা বলবো যে পত্রপত্রিকা হয়তো ছবি সেভাবে না হলেও অনেক সময় তথ্য উপাত্ত দিয়ে অনেক সময় ফুটিয়ে তোলা যায়, কিন্তু টেলিভিশনে এই কাজটি কিন্তু দুরূহ। তো কিভাবে এটা এগিয়ে নিয়ে যায়? থ্যাংক ইউ। আমি আপনার কালকে যখন আপনার যে রিপোর্টটা এটা যখন দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে শাহিনের সাথে একবার দেখা হলে ওকে একটু থ্যাঙ্কস দিতাম। আমি আজকে সুযোগটা পেয়েছি, আমি প্রথমে ওকে থ্যাঙ্কস জানাই যে এমন একটি করার জন্য, এবং টিআইবি কর্তৃপক্ষ যে তার রিপোর্টটাকে স্বীকৃতি দিয়ে এই ইস্যুটাই সামনে নিয়ে আসছে যে আমরা এমনি সাধারণ মানুষ অনেক সময় রাষ্ট্রের কাছে কারণে অকারণে কতটা অরক্ষিত হয়ে পড়ি আর কি। তো আমি আজকে যখন আপনার টেলিভিশন থেকে আমাকে যোগাযোগ করা হচ্ছিল যে আমি আসতে পারবো কিনা, এ সময় আমি একটু বই উল্টাচ্ছিলাম। তো বই উল্টাতে গিয়ে আসলে আমরা যদি অনুসন্ধানী সাংবাদিকতার বা আপনার এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইস্যু ইটসেলফ, এটা কি? অনুসন্ধানী সাংবাদিকতা তো সাংবাদিকতা, রিপোর্টিং অফ ইভেন্টস, সেখানে আপনার অনুসন্ধানের আবার দরকার হয় কেন? যে সমস্ত ইভেন্টস ঘটবে এইগুলোকে আমি রিপোর্ট করব, সেইটা পত্রপত্রিকা আসবে, আমরা জানাবো, এই হচ্ছে আপনার খবরের স্বাভাবিক সংজ্ঞা। তো সেখানে আমি যে দেখলাম অনুসন্ধানের বিষয়টা ওই সময় আসে যে যখন হোয়েন এ জার্নালিস্ট, সে আপনার হয়তো হি ট্রাইজ টু রিপোর্ট সামথিং, এবং যে ম্যাটারটার উপরে সে রিপোর্ট করবে somebody ওই ম্যাটারটাকে wants to hide or wants to keep secret। এই সিক্রেট রাখার কারণে, হাইড রাখার কারণেই এখানে আপনার অনুসন্ধানের ব্যাপারটা দাঁড়ায়, ডিগ আউট করার ব্যাপারটা দাঁড়ায়। পরবর্তী পর্যায়ে আমি আপনার ওটার যে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে এর প্রতিবন্ধকতাটা কোথায় ইত্যাদি ইত্যাদি, আমি একটু চোখটা একটু বুলিয়ে আসছি। আমি দেখলাম যে ওই প্রতিবন্ধকতার একেবারে
ওখানে আপনার কেতাবি ভাষায় যদি আমি বলি এর অন্তত 4টা প্রতিবন্ধকতা আছে। প্রথম হচ্ছে যে অনুসন্ধান, যে ঘটনা কোথাও ঘটেছে, ইউজুয়ালি আমরা বলি এখন আর সোর্সের কাছে রিপোর্টারদের যাওয়ার দরকার হয় না, হ্যাঁ, সোর্স রিপোর্টারদের কাছে চলে আসে, বিশেষ করে আপনার মোবাইল জার্নালিজমটার কারণে। তো ঘটনাটা উনি যখন শুনেছেন তখন তাকে প্রস্তুতি নিতে হয়েছে, তাকে সিলেট যেতে হবে। সিলেটে কয়দিন ভরে এই রিপোর্টটা করতে হবে, কার সাথে যোগাযোগ থাকতে হবে জানি না। এর জন্য আপনার একটা বড় একটা পয়সার ইনভলভমেন্ট হয়ে যায়। অন্য জায়গায় যদি আজকে খেলার মিরপুর যে 2 ঘন্টা থাকলেই সহজে খেলার রিপোর্টটা করা যেত, কিন্তু সিলেটে যাওয়ার এই প্রস্তুতির ব্যাপারটা, এবং সেখানে হচ্ছে আবার এই প্রতিষ্ঠানের সহযোগিতার ব্যাপার। তা প্রথম হচ্ছে আপনার একটা ফিনান্সিয়াল প্রতিবন্ধকতা সেখানে থাকে প্রতিষ্ঠানের এবং রিপোর্টারের পক্ষ থেকে। এখানে আপনার অনুসন্ধান সাংবাদিকতা, উনি যেমন ওনার এক্সপিরিয়েন্স বলতেছিলেন যে আই ওয়াজ থিঙ্কিং, আমি প্রিপেয়ার করতেছিলাম যে এটা আবার টেলিভিশনের জন্য সাংবাদিকতা, নট দ্যাট আমি কিছু কিছু ঘটনা অমুকের কাছ থেকে কিছু ডকুমেন্ট কালেক্ট করে, এগুলোর আবার হচ্ছে আপনার একটা পিক্টোরিয়াল সাপোর্ট। আমরা এই সাংবাদিকতার এই মানে কেতাবি যে স্টাইল, হ্যাঁ, সেটা আমরা জানি, ইটস ওকে, কিন্তু বাস্তবতা আমি ওখানে আসতেছি। তারপরের যেটা বলতেছিলেন উনি, এটা কিন্তু একটা বড়, সেখানেও আমি আপনাদের ধন্যবাদ জানাই, আমি বিশেষ করে মানুষের জন্য ফাউন্ডেশন এদের ধন্যবাদ জানাই, সিভিল সোসাইটি তাদের জন্য, যে বাংলাদেশে এখন আমরা একটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পেয়ে গেছি। ওই অ্যাপ্লিকেশনটা করার যদি সুযোগ যদি না থাকতো তাহলে কিন্তু আপনার এইটা রিপোর্টটা উনি আসতে পারতেন কিনা, এটা ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি টাফ। এবং অনুসন্ধানের সবচেয়ে আপনার প্রতিবন্ধকতার জায়গাটা ওখানে যে somebody wants to keep secret, সে একটা হাইড করতেছে। আসলে আপনার খবরটা হচ্ছে আপনার ঘটনা যে ইভেন্টটা ঘটে গেছে, আর এখানে ওটা হাইড করতেছে। দেখেন থিওরিটিক্যালি শুধু না, এটা একেবারে প্র্যাকটিক্যালি যে আমি হাইট থেকে আলোর মুখ দেখাবো। জি, আপনার কাছে আবার আসবো, তার আগে একটু সুলতান আপার কাছে যদি যাই। সুলতান আপা, আমাকে যদি আপনি একটু বলেন যে এই ফজলু মিয়াদের এরকম ভাবে কারাবাস করতে হচ্ছে, আমরা জানি আপনি আইন ও সালিশ কেন্দ্রে থাকাকালীন সময় এই ফজলু মিয়ার জন্য হাইকোর্টে রিটও করেছিলেন, কিন্তু মুক্তির আদেশও মানে দেওয়া হলো, কিন্তু মুক্তি হলো না কেন? এই প্রতিবন্ধকতাগুলো কি আসলে? সেখানেই আমরা মানে ঘুরে ফিরে আবার ওই একই কথায় আসি, যে যেখানটায় হয়তো যার কাছে, যার উপরে এই দায়িত্বটা ছিল, সে সেই দায়িত্বটা ঠিক মতন পালন করেনি কিংবা করতে পারেনি। তো পালন করলো না বা কেন, কিংবা করতে পারলো না কেন? নিশ্চয়ই এই একদম সাধারণ একটা মানুষ ফজলু মিয়া, তার তো কোনো এমন ব্যাপার না যে সে বাইরে বেরিয়ে এসে ঘোড়ায় চড়ে সমস্ত রাজ্য তছনছ করে দিবে, কিংবা তার এমন ক্ষমতা যে মানুষজনের জীবন বিপন্ন করে দেবে, কিছুই না। একটা অসহায় নিঃস্ব মানুষ কেন বার হতে পারলো না? এবং যেই কথাটা শাহিন একটুখানি বলেছিল যে হ্যাঁ, তাকে 54 ধারায় গ্রেফতার করা হয়েছে, কিন্তু সাধারণভাবে তো সে বেইলও পেতে পারত। যেই বয়সে তাকে গ্রেফতার করা হয়েছে সেখানে বেইল শুড হ্যাভ বিন দ্য রুল, জেলটাই এক্সেপশন হওয়ার কথা ছিল, তাই না? তো সেখানে তাকে এতদিন ধরে আটকে রাখা হলো, তার মানে কোথাও কোনো স্বার্থ সেখানটায় কাজ করেছে, এবং সেই স্বার্থর কাছে আমাদের যে বিচার ব্যবস্থা কোনো না কোনোভাবে নতি স্বীকার করেছে, কোনো না কোনোভাবে সেখানে একটা অন্যায্য কাজ করেছে। সেই অন্যায্য কাজটা করাটার মধ্যে দিয়ে মানবাধিকারও লঙ্ঘন করেছে, আরেক দিক থেকে তারা কিন্তু দুর্নীতির দায়েও দোষী হতে পারে, কিংবা অভিযুক্ত অবশ্যই সেখানটায় হয়েছে। তো এই যে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন, দুটা বিষয় কিন্তু একসঙ্গে কাজ করে আজকে ফজলু মিয়ার মতন একটা সাধারণ নিরীহ মানুষকে এরকম একটা পরিণতির দিকে ঠেলে দিল। এবং একটি মানুষের জীবন, রাইট টু লাইফ যেটা মানবাধিকারের ভাষায় বলে, সেই রাইট টু লাইফটাকে তো তারা বিপর্যস্ত করে দিল। এখন কিন্তু রাইট টু লাইফ শুধুমাত্র বলে না যে তাকে না মারলেই চলবে। রাইট টু লাইফ মানে একটি মানুষ তার যেইভাবে, যেই অবস্থায় বেঁচে থাকার সক্ষমতা আছে, তার যে অধিকার আছে, যে মর্যাদা আছে, সেটা নিয়ে তাকে বাঁচতে দিতে হবে। এটা সমাজের দায়িত্ব, এটা পরিবারের দায়িত্ব, রাষ্ট্রের তো অবশ্যই, কারণ মানবাধিকারের মূল দায়িত্বটাই পালন করবে রাষ্ট্র। তো এখানে তো সবকিছুই লঙ্ঘিত হলো, তার মানবাধিকার লঙ্ঘিত হলো, এখানে দুর্নীতির যে বিরাট একটা থাবা সেটা আমরা দেখতে পেলাম। সবকিছুর কষ্টটাই কিন্তু ফজলু মিয়ার একটা জীবনের উপর দিয়ে গেল। আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে ফজলু মিয়ার যে 23 বছর তার জীবন থেকে চলে গেল একটি ভুল, একটি দুর্নীতি অথবা কোনো কারো গাফলতিতে, এই সময়টার কি কোনো ফিরে পাওয়া সম্ভব? কোনো জরিমানা অথবা অর্থদণ্ড? সময় তো আর ফিরে পাবেই না দুঃখজনকভাবে, কিন্তু যেটা হলো যে
তাকে ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যাপার এখানে থাকতে পারতো। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে ক্ষতিপূরণের জন্য হয়তো আদালত সেখানটায় বলতে পারতেন যে এই মানুষটির যেহেতু এতগুলি বছর নষ্ট হয়ে গেছে এবং অন্যায়ভাবে তার জীবনের উপর দিয়ে এই বিষয়টা চাপিয়ে দেওয়া হয়েছে, অতএব তাকে এই সময়ের জন্য ক্ষতিপূরণ বলতে কি আর তো কিছুই দেওয়া যাবে না, অন্তত পক্ষে একটা নীতিগত স্বীকৃতি যে এই মানুষটার কিছু ক্ষতি হয়েছে, আমরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছি। সেই বয়সও তার ফিরিয়ে দিতে পারবো না আমরা, সময় ফিরিয়ে দিতে পারবো না, সে যে নিজের জীবন নিজে যাপন করার মতন একটা অবস্থায় যাবে, নিজেকে তৈরি করবে, সেই অবস্থাগুলিও আমরা কিছু ফিরিয়ে দিতে পারবো না। ফজলু মিয়াকে যেইভাবে আমরা দেখছি যে সারা জীবন সে অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে, তো সেটা যদি এরকম হতো যে যতগুলি বছর সে ওইভাবে থাকতে বাধ্য হয়েছে, সেই সময়ে তার ক্ষমতা অনুযায়ী যতখানি সে আয় করতে পারত, উপার্জন করতে পারত, সেটার একটা মূল্যায়ন করে তাকে হয়তো সেই ব্যাপারে ক্ষতিপূরণটা দেওয়া যেতে পারত, যে এই ক্ষতিপূরণটা তাকে দেওয়া হলো যাতে করে এখন সে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে সেরকম ভাবে। এখন আমাদের আইন ব্যবস্থার মধ্যে এমন হয় অনেক সময় যে সেটার জন্য আবার আলাদা করে মামলা করতে হয়, এবং ক্ষতিপূরণের মামলায় জেতা প্রায় অসম্ভব হয়ে যায় এই কারণে যে ক্ষতিপূরণ কে দেবে, এখানে রাষ্ট্র দেবে না বাহিনী দেবে না কে দায় দায়িত্ব স্বীকার করছে তার উপরে যে পড়বে, ইত্যাদি নানা কারণে এই দায়িত্বটা এড়াবার জন্য ক্ষতিপূরণের কিন্তু আমরা খুব একটা উৎসাহব্যঞ্জক কোনো ফলাফল কোথাও দেখতে পাই নাই কখনোই। কখনো কখনো খুব ত্রাণ হিসাবে যেটা দেওয়া হয়, আমরা কিন্তু ত্রাণে অভ্যস্ত, ক্ষতিপূরণে অভ্যস্ত না। একটা মানুষের ক্ষতিপূরণ দিতে হলে তো ক্ষতিটার একটা পরিমাপ করে সেটার পূরণ করতে হবে, সেটা কিন্তু করা হয় না। এখানে যেন একটা দয়া দাক্ষিণ্যর মতন ব্যাপার হয়ে যায়। অত্যন্ত দয়াশীল যদি কিছু মানুষ থাকেন, আমাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনেক সময় সেটা করা হয় যে কিছু, এবং সেটাও নির্ভর করে সে সমাজের কোন অবস্থান থেকে আসছে। কারোর জন্য ক্ষতিপূরণ কোটি টাকা, কারোর জন্য ক্ষতিপূরণ কয়েক হাজার টাকা কিংবা লক্ষ টাকা, কিন্তু সেটা তো আর তার জীবনের যে ক্ষতিটা হয়ে গেছে সেটার মূল্যায়ন করে সেইভাবে আনুপাতিক হারে কখনো দেয়া হয় না। তো সেই জন্য ফজলুর জন্য সেই ব্যবস্থাটা আসলে করা উচিত। আরেকটু জিনিস যদি আমরা আপনার কাছে জানতে চাই, আপনারা তো এইটা নিয়ে কাজ করেন, ফজলু বা আরো দুই একটি ঘটনা যে হয়তো পত্রপত্রিকা বা টেলিভিশনে উঠে আসলে আমরা জানতে পারি, কিন্তু এরকম কত ফজলু কারাগারে আটক আছে, থাকছে, আমাদের লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে, এটা নিয়ে যদি আপনি। আমরা 95 সালেরও আগে, খুব সম্ভবত 93-এর দিকে একটা কিন্তু আমি যেই সংগঠনটার সঙ্গে ছিলাম, মানবাধিকার সংগঠন, সেটার পক্ষ থেকে একটা প্রতিবেদন আমরা করেছিলাম, যেটাকে আবার ওটা অনুসন্ধানী প্রতিবেদন না, কিন্তু সেটাকে বলে গবেষণার মতন, একটা জরিপের মতন। সেখানটায় আমরা যে অবস্থাটা দেখেছিলাম যে ঢাকা জেলেই প্রায় 2/3 বন্দী আন্ডার ট্রায়াল, বিচারাধীন, হ্যাঁ, এবং তাদের মধ্যে আবার অনেকের বিচার কিন্তু শুরুই হয় নাই। এই যেমন ফজলুকে ধরে নিয়ে গেছে কি বলে 54 ধারায়, এরকম 54 ধারার অনেক বন্দী আছে। তারপর মেট্রোপলিটন অ্যাক্ট যেটা আছে সেটা আওতায় অনেককে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। কখনো কখনো গণগ্রেফতারের ঘটনা ঘটেছে। তখন যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ নিজেই হয়তো হিসাব জানে না যে আসলে কতজনকে ধরেছে। আমি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আমি কারোর প্রতি সেরকম ভাবে বিদ্বেষ ছড়াবার জন্য বলছি না, কিন্তু আমরা নিজেরা তো কিছুদিন আগে দেখলাম যে একসময় ওরা বলে যে 1000 জনকে ধরা হয়েছে, তারপর বলে যে না সেটা 62 জন, সেটা 63 জন, এরকম তো আমরা তাদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি। তো এই ব্যাপার তো অনেকদিন ধরেই চলছে, এই যে মানুষকে ধরে নিয়ে যায়, তারপরে কাকে ধরেছে। আমরা কয়েকটা মামলা এরকম করতে পেরেছি, সৌভাগ্যবশত তাদেরকে 12 করে আনতে পেরেছি, যে যাদেরকে পুলিশ যে ধরে নিয়ে গেছে পুলিশের খাতাও তার কোনো রেকর্ড নাই, পুলিশও জানে না। তো পুলিশের খাতায় রেকর্ড থাকলে তো পুলিশ মামলার জন্য সেটা ব্যবস্থা নেবে, আদালতে হাজির করবে। তো পুলিশের খাতায় যেহেতু তার কোনো রেকর্ড নাই, তারা তো বছরের পর বছর এখানে পড়ে আছে। তো আমরা যেহেতু একটা কাজ করা শুরু করেছিলাম, যেটা চলছে, চলমান রয়েছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জেলে কিন্তু লিখেছিলাম যে কোথায় কোথায় কোন কোন মানুষ আছে এভাবে যে আটক থাকে বিনা বিচারে, এটার প্রধান কারণটা কি আমরা তো জানি। আমি আরেকটু বলে নিই, সুযোগ যখন পেয়েছি। দুঃখের বিষয়টা কি হয় যে এখানে অনেক মানুষ আছেন যারা কোনো অপরাধ করেন নাই, আন্ডার ট্রায়াল বলে বিচার হয়নি দেখে শাস্তিও হচ্ছে না, জেলে থাকতে বাধ্য হচ্ছেন। অনেকে কিছু অপরাধ করেছেন, কিন্তু এমন অপরাধ হয়তো করেছেন যেটার বিচার হয়ে তার যদি শাস্তিও হতো, যতদিন জেলে রয়ে গেছে তার থেকে কম সময় তার শাস্তি হতো। হ্যাঁ, তো তার সেই সমস্ত কারণে
আমরা চেয়েছিলাম যে সামগ্রিকভাবে যদি সব জেলে এরকম একটা জরিপ করা যেত যে কতজন আছে। আমরা বিভিন্ন জেলে চিঠি দিয়েছিলাম। সিলেট জেল কিন্তু অনেক সহযোগী ভূমিকা পালন করেছে, সিলেট জেল থেকে আমাদেরকে জানিয়েছিল, এবং তখনই কিন্তু আমরা ফজলু মিয়ার ঘটনাটাও জানতে পারি, এবং সেই সময় জানতে পারি যে তাকে পাগল বলে ওখানে আটকে রাখা হয়েছে। এবং জেলখানায় কিন্তু অনেক মানুষকে পাগল বলেও আটকে রাখা হয়েছে, কারণ আমাদের যাদেরকে পাগল বলা হচ্ছে কিংবা বিকৃত মস্তিষ্ক বলা হচ্ছে, যাদের মানসিক কোনো ভারসাম্যহীনতা রয়েছে, নানা ভাষায় আমরা তাদেরকে বলছি, তাদেরকে রাখার কিন্তু সেরকম কোনো জায়গা নাই। একমাত্র পাবনা যে মানসিক হাসপাতালটা রয়েছে সেটার ক্ষমতা এত সীমিত যে সবাইকে সেখানে নিতে পারে না, এবং ওরা অল্প কিছু চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। বোধহয় শাহিনেরও সেই অভিজ্ঞতা আছে, খবর নিতে যে দেখেছে। হ্যাঁ, আপনার প্রশ্নটা। আমি বলছিলাম যে এটার মানে কেন থাকছে, এটার অন্তরায়টা কি? এটার অন্তরায়টা তো ওটাই হচ্ছে, এখন এটা নিয়ে আমাদেরও কিন্তু অনেক প্রশ্ন আছে। এক হলো যে কখনো কখনো পুলিশের উপরে মোটামুটি ভাবে একটা হয়তো চাপ থাকে, কিংবা এটা তাদের একটা ক্রেডিবিলিটি যেটা বলে, তাদের কর্মক্ষমতা দেখাবার একটা ব্যাপার থাকে যে এই থানায় এত গ্রেফতার করা গেছে, এটা তো গ্রেফতারের বিষয় গেল, মানে বিনা বিচারে বছরের পর বছর আমরা কারাগারে আটক খাচ্ছি। যে পুলিশ এমন ভাবে হয়তো গ্রেফতার করেছে, যেটা একটা উদাহরণ দিলাম। দ্বিতীয় হলো যে বিচার প্রক্রিয়ার মধ্যে আমাদের এত রকম শ্লথ কিছু কিছু ব্যাপার রয়েছে, সেখানটায় যারা হয়তো প্রভাবান্বিত করতে পারে সেখানে তাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। এদের আইনজীবী কে হবে, আইনজীবী নিয়োগ করা, এমনিতে তো আমাদের পিপিজিপি রয়েছেন যারা এই কাজগুলি করার কথা, কিন্তু তারাও সঠিকভাবে সেটা করতে পারেন না। বিরাট বড় একটা লাইন পড়ে যায় যে কাকে ছেড়ে কাকে করবে, সেটা একটা ব্যাপার। তারপরে যেটা আমাদের সবচেয়ে বড় অন্তরায় এখানটা হচ্ছে যে যেই কাজগুলির জন্য দায়িত্বপ্রাপ্ত তারা সেই কাজগুলি ঠিক মতন করছেন না, সেটা একটা করছেন না। এবং আরেকটা হলো যে আমি যতখানি কাজ করতে পারি, আমাকে যদি তার থেকে অনেক বেশি কাজ করতে হয়, এবং আমি যেই কাজের জন্য নিযুক্ত না, এখন আমাকে পুলিশের জন্য চাকরি দেওয়া হয়েছে, আমাকে যদি বিয়ে বাড়ি পাহারা দিতে হয় সারাক্ষণ, আমাকে যদি কোনো ভিআইপির পিছন পিছন 6-7 জন নিয়ে দৌড়াতে হয়, মানে আসল কাজগুলি করার তো এদের যতখানি না মানে তাগিদ আছে, তার থেকে অনেক বেশি তারা অন্য কাজে আমরা হিসাব পাই কি যে এটা অনেক পুরনো হিসাব যে আমাদের 1200 লোকের জন্য একজন পুলিশ। তো সেই পুলিশকে আমরা কোথায় দেখি? একজন ভিআইপি রাস্তায় বেরোলে তার পিছনে 6-7 জন পুলিশ। এই লিমিটেশনটা আমাদের আছে, সক্ষমতার অভাব আছে সাংঘাতিক রকম। তো এই অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান অন্তরায় যদি আমাকে বলেন যে নানা লিমিটেশন বর্তমান বাস্তবতায়, একটা তো আমরা পড়াশোনা করে এসেছি বইতে যেটা আছে, কিন্তু বাস্তবতাটা কি? দেখেন, এমনি যে দ্য প্রেস, নিউজ পেপার হোক কিংবা আপনার ইলেকট্রনিক মিডিয়া হোক, মিডিয়াকে সব সময় কিন্তু কাজ করতে হচ্ছে প্রেশার অন প্রেস। আর সেইটা যদি আপনার এই প্রেশারটা হচ্ছে আরো বেশি পড়বে যদি আমি বাধা দিচ্ছি যে এটা আমি হাইড করছি, তাহলে এটা আপনি আনার্থ করতে দিব না, আর কি আনার্থ করতে পারবেন না। তাহলে এখানে হাইট কিন্তু স্যার যেটা আমি মনে করি যে হাইটটা কিন্তু নানামুখী হবে, ডেফিনেটলি প্রভাবশালী মহলের হয়, হ্যাঁ, কখনো অজ্ঞতা থেকেও হয় আর কি। যেমন একে আপনার হয়তো ধরে নিয়ে গেল 54 ধারায় আপনার এখানে আপনার চালান দিল আর কি, কিন্তু এর কেসটা ডিল করার জন্য তো নিশ্চয়ই আপনার গভর্নমেন্ট মেকানিজমে কেউ না কেউ থাকার কথা, যে আমাকে এতে এতদিন পরে প্রডিউস করতে হবে, এতদিন পরে আমার আপনারটা মুভ করতে হবে। এখন এই দায়িত্বহীনতার ব্যাপার, এবং আপনার সবসময় দেখবেন যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা কখন হয়, যেখানে একটু সেন্স অফ ক্রিমিনালিটির একটা ব্যাপার থাকে, এখানে অনিয়মের ব্যাপার থাকে, অন্যায়ের ব্যাপার থাকে, এখানে হচ্ছে প্রতিপত্তির ব্যাপার থাকে, এবং কখনো কখনো আপনার এই জাতীয় ঘটনার জন্য কিন্তু ক্ষমতাবানদের ধসও নেমে যেতে পারে। আজকে আপনার যাকে খুব বিলাসবহুল দেখছে, আমি ছোট্ট একটা ঘটনা বলি, এই পার্শ্ববর্তী আপনার যখন আপনাদের মনে হতে পারে ইন্দিরা গান্ধী যেবার ফল করলেন 83 এই সময়, ছোট্ট একটা ঘটনার জন্য জানেন, তখন যে ইন্দিরা গান্ধী প্রতিভা প্রতিষ্ঠান IGPP বলে একটা অর্গানাইজেশন করলো মহারাষ্ট্রের আপনার, তখন ওই চিফ মিনিস্টার ছিলেন আব্দুর রহমান আন্তুলে। উনি ওই প্রতিষ্ঠানের নামে বিশেষ করে যারা রড এবং সিমেন্ট এই ব্যবসায়ী, এদের কাছ থেকে আপনার সামনে ইলেকশনকে কেন্দ্র করে ওই যে, কিন্তু এটা বলছে এটা ওনার একটা ওয়েলফেয়ার ফান্ডে এটা দান করতে হবে। পুনা বেসড কোনো একটা ডিস্ট্রিক্ট পত্রিকা হচ্ছে আপনার এই বিষয়টার নিয়ে লাগলো,
যে এত ইন্দিরা গান্ধী প্রতিভা প্রতিষ্ঠানের জন্য আব্দুর রহমান আন্তুলে সাহেবের এত দরদ কেন আর কি। তারা আসলে পরে খুঁজে 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 করে বের করলো যে এটা বিষয়টা ইন্দিরা গান্ধীর নাম দিয়েই আপনার হি ইজ মেকিং মানি, এবং এটার জন্য কিন্তু আপনার অনেকে তখন আমি আপনার ভারতীয় যারা জার্নালিস্ট আমি বলতে শুনেছি যে তার যে 10 নাম্বার পেছনের যে কারণ, হ্যাঁ, এবং এরপরে এইটার ভিত্তিতেই আপনার তখন আপনার প্রথম এই স্লোগানটা মহারাষ্ট্র থেকে কিন্তু শুরু, পুনা থেকে আর কি। হ্যাঁ, ওখানে সকাল পত্রিকা, সকাল বলে একটা পত্রিকা আছে, ওরা বলা হচ্ছে সকাল। এখানে আপনার সারা ভারত মে কি আওয়াজ হয় इंदिरा गांधी चोर है, हाँ সারা ভারত মে শোর হয়, হ্যাঁ কংগ্রেস মে চোর হয়। ওই যে একটা ঘটনা দিয়ে দেখেন তো, এবং এটার জন্য কিন্তু একটা রাষ্ট্র ক্ষমতারও হচ্ছে আপনার সেখানে পরিবর্তন হয়েছে। কাজে এর রিস্কটা যেহেতু প্রচুর বেশি, কাজে এখানে বাধার জায়গাটা হচ্ছে আপনার সবসময় প্রচুর নানামুখী, এবং এই বাধা ডিঙ্গিয়ে আপনার। তাছাড়া আর একটা জিনিস আপনার বলি, এমনি আমরা যখন সারফেস নিউজ একটু আপনার কাছে আবার আসি, আমরা একটু শফিক শাহিনের কাছে যাই যে শফিক, ফজলু মিয়া তো মুক্তি পেল, এখন বর্তমান কি অবস্থা একেবারে সংক্ষেপে? জি, ফজলু মিয়া মুক্তি পেয়েছে গত পরশুদিন, অর্থাৎ 15ই অক্টোবর 1 বছর পূর্ণ হয়েছে। তার 3 দিন আগেই আমি আসলে ফজলু মিয়া বর্তমানে কেমন আছেন, কোথায় আছেন সেটি জানবার জন্য যাই। আমি জামালপুরে তার গ্রামের বাড়িতে গিয়েছি, সেখানে তার সাথে কথা বলেছি। তো আসলে ফজলু মিয়া যে 23 বছরের যে ধকল, সেই ধকল কিন্তু ফজলু মিয়া কাটিয়ে উঠতে পারেননি এখনো। তবে একটা বিষয় ভালো যেটা, সেটা হলো যে গ্রামের সবাই কিন্তু তাকে সেই শিশুকালে যেমনটি দেখেছে, এই এত বছর পরে এসে কিন্তু তাকে সেই শিশুর মতনই মনে করছে, যে তাদের শিশু ফজলু ফিরে আসছে তাদের কাছে। আমি দেখেছি যে যখন ফজলু মিয়া রাস্তা দিয়ে হাঁটেন তখন বাচ্চারা আসেন, এবং ফজলু মিয়ার সমবয়সী যারা ছিল তারা এসে ফজলুর খোঁজ খবর নিচ্ছে, ফজলুর সাথে দাঁড়িয়ে কথা বলছে। আবার বাচ্চারা যখন মাঠে খেলা করছে তখন ফজলু গিয়ে সেখানে বসে খেলা দেখছে, এবং বাচ্চারা তাকে জড়িয়ে ধরছে। নানামুখী মানে আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই ফজলু মিয়া আসে। এবং ফজলুর মায়ের সাথে তো মানে কথা বলবার মতো কোনো পরিস্থিতি নাই, কারণ ফজলুর মা অনেক বছর আগে থেকেই কানে শুনেন না, এবং তিনি কথাও বলতে পারতেন না। পরে আমি যেটা পরিবার সূত্রে জানতে পারলাম যে দীর্ঘ 23 বছর ফজলুর জন্য কান্না করতে করতে তার মা দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছেন। এখন শুধু ছেলেকে তিনি কাছাকাছি রাখেন, যেন তার ছেলে আর কোথাও মানে চলে যেতে না পারে। এই দৃশ্য আমি দেখেছি। আপনি বলছিলেন যে কারাগারগুলোতে প্রায় 1/3 বা 2/3 হচ্ছে আন্ডার ট্রায়াল। তো যদি 3 ভাগের 2 ভাগে যদি এরকম থাকে, এবং তাদের মধ্যে একটি বড় অংশ যদি বিচারের জন্য অপেক্ষামান থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এও দেখি যে অলমোস্ট বিচার হয়নি কিন্তু জেল খাটছে, এর মূল বিষয়টা কি? কেন এরকম একটি অবস্থা তৈরি হয়? জেল কর্তৃপক্ষ, পুলিশ, অথবা আপনারা যারা এটা নিয়ে কাজ করছেন, তো এই বিষয়গুলো কিভাবে দূর করা যায়? একটা খুব সহজ উত্তর এটার হলো যে আসলে বিচার ব্যবস্থা নিয়ে যারা কাজ করবেন, পুলিশ বাহিনী থেকে শুরু করে বিচারক, আদালত, কোর্ট অফিসার্স যে বলা হয়, যে অনুপাতে লোক সংখ্যা বেড়েছে, অপরাধের পরিধি বেড়েছে, সেই অনুপাতে এই বিষয়গুলির সক্ষমতা বাড়ানো হয়নি। আমরা কিন্তু অনেক দিন থেকেই বলে আসছি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং বিচার ব্যবস্থায় আমাদের অনেক বেশি করে বাজেট বাড়ানো দরকার, অনেক বেশি করে এটা সক্ষমতা বাড়ানো দরকার। প্রথম কথাই হলো যে আমি একেবারে আবারও অত্যন্ত সহানুভূতির সঙ্গে বলছি যে এইসব ব্যবস্থাপনার মধ্যে অনেক দুর্নীতি আছে, অনেক অব্যবস্থাপনা আছে, অনেক ধরনের অনিয়ম, অনৈতিক কাজ আছে। কিন্তু একটা বড় ব্যাপার হলো যে এসব নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু কুলিয়ে উঠতে পারেন না, একেবারেই তাদের পক্ষে সম্ভব না এত বিরাট একটা বিষয় সক্ষমভাবে এবং সুচারুভাবে কাজগুলি করে ফেলা। এবং তার মধ্যে যেটা হলো যে বিচার ব্যবস্থায় সবচেয়ে বড় কথা, সেটা হলো আমি একেবারে নিজের ঝুঁকি নিয়ে বলছি যে ভীষণভাবে রাজনৈতিক হস্তক্ষেপ আছে। কাকে ধরা হবে, কাকে রাখা হবে, কাকে ছাড়া হবে, কোথায় ধরা হবে, কোথায় ধরা হবে না, অনেক কিছুই কিন্তু যারা এটার দায়িত্বে থাকেন তারা স্বাধীনভাবে করতে পারেন না। এর বাইরেও কিন্তু ফজলু মিয়ার মতন এরকম অনেক ঘটনাই আছে, অনেক কিন্তু এরকম ভাবে এটিকে কিন্তু মূল কোনো জায়গার
কোনো আমরা বলবো যে মানে কিনা, ত্রুটি কিনা? না, ত্রুটিটা হচ্ছে যে অব্যবস্থাপনা, কিন্তু প্রচন্ড রকম একটা অব্যবস্থাপনার পরিস্থিতি সেটার মধ্যে কিন্তু বাস করে। খুব সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় একটা মানুষকে তাড়াতাড়ি করে কিন্তু মুক্তি দেয়া যায় না, কিংবা তার ব্যবস্থাগুলি তাড়াতাড়ি করে ফেলতে পারে না। কারণ কাগজপত্র যেতে হবে, একজন মানুষের সই সাবুত লাগবে, সেই ম্যাজিস্ট্রেট সেদিন উপস্থিত আছেন কিনা, তিনি সেদিন এজলাসে উঠছেন কিনা, তার সামনে আরো 10টা লিস্টের রয়েছে কিনা, হয়তো লিস্টের একেবারে শেষে আরেকটা মানুষের মামলার নম্বরটা পড়েছে। আমরা একদমই শেষ এদিকে আছে। যদি একেবারে সংক্ষেপে আমাদের বলেন যে এত লিমিটেশন থাকা সত্ত্বেও এই প্রতিবন্ধকতা দূর করার জন্য কি করা উচিত? এটা নিয়ে নানাভাবে চিন্তা হচ্ছে। একটা তো হলো আদালত বাড়ানো, এজলাস বাড়ানো, আরো বিচারকের সংখ্যা বাড়ানো, সেটা একটা। আরেকটা খুব সহজ উপায় চিন্তা করা হয়েছিল, সেটা হয়েছিল যে আদালতের বাইরে কিন্তু অনেক কিছু আমরা ফয়সলা করে ফেলতে পারতাম, যেটাকে এডিআর বলেছিল, হ্যাঁ, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। সেটার একটা ব্যবস্থা যদি করা যেত, এবং এখন সরকার করছে নানাভাবে লিগ্যাল এইড দিয়ে, যাতে করে আর ওই আইন আদালতের চক্করের মধ্যেই কাউকে পড়তে না হয়, বাইরে আপোষ মীমাংসা করে ফেলা যায়। কিন্তু সেখানে আবার দুর্বলতাটা হচ্ছে, কিংবা একটা বাধা হচ্ছে, কোনো ক্রিমিনাল কোনো অ্যাক্ট কিংবা একটা ফৌজদারি বিষয় কিন্তু যেন ওরকম ভাবে না হয়, সেগুলি ব্যাপারে মনিটরিং করা। আমাদের আবারও ঘুরে ফিরে ওই কথাটাই বলতে হয় যে সুশাসনের যে কতগুলি নিয়ম নীতি থাকে, সেগুলি যতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত দক্ষভাবে, খুবই সুচারুভাবে পালন করতে না পারছি, তখন যে কোনো ব্যবস্থার মধ্যে একটা জট লেগে যেতে পারে। কিন্তু এডিআর হচ্ছে এটার একটা ব্যাপার, যেটা থেকে এই আইন আদালতের বিরাট জট থেকে আমরা বের হয়ে আসতে পারি। আরেকটা হলো সামাজিকভাবে আইন মেনে চলার একটা যদি সংস্কৃতি আমরা তৈরি করতে পারি। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, আমরা আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম একটু বিস্তারিত আলোচনা করতে গেলে ভালো হতো, কিন্তু আমাদের শেষ করতে হচ্ছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। শফিক শাহীন, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।